কলড্রপ কমাতে ৬,৫০০ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। দাম নিয়ে বিরোধ, উচ্চ মূল্যে কিনতে চায় না অপারেটররা, ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। ৮ মাসে ৪৮,০০০ কোটি টাকা রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টমসের। বছর ব্যবধানে ৫,০০০ কোটি টাকা বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জনে এখনো পিছিয়ে। ৫ আগস্টের পর লাপাত্তা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ৭ মাসের বেশি সময় ধরে বন্ধ ময়মনসিংহের হাইটেক পার্ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ। হিমাগারের জায়গা সংকট, বাম্পার ফলনে আলু চাষিদের দীর্ঘ লাইন। হতাশ হয়ে ফিরছেন অনেকে, দেশীয় পদ্ধতিতে ৩ মাস সংরক্ষণের পরামর্শ। এবং ইতালিতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, ১ দশকে বেড়েছে সর্বোচ্চ ৮৪%। অন্য নাগরিকদের পাশাপাশি হিমশিম খাচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিটিআরসির নতুন তরঙ্গ নিলাম নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। জনাব তানভীর মোহাম্মদ, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কাজল ভাই। আমরা আলোচনা করব, তবে দেখে আসবে সংক্রান্ত একটি প্রতিবেদন। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য ৬,৫০০ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে এই নিলামে ৭০০ মেগাহার্টজ ব্র্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৬৩ কোটি টাকা। তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। শুভ খানের রিপোর্ট। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। ৭০০ মেগাহার্টজ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ২৬৩ কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। ১০ কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে ২৬৩ কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। ১ বছর পর পর বা ২ বছর পর পর স্পেকট্রাম নেওয়া উইথ এত অতিরিক্ত মূল্যে একেবারেই সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে, তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি, এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি, আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে ১৮ কোটি ৬৬ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে ৪ মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনাব তানভীর মোহাম্মদ, আমরা প্রতিবেদনটি দেখলাম, সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। সেটি হচ্ছে যে প্রথমে একটু জানতে চাই আপনার কাছে, তরঙ্গ বিক্রিতে বিটিআরসি কি আসলে দাম বেশি চাচ্ছে, নাকি আপনারা যারা অপারেটর আছেন তারা মূলত কম দাম হাক ডাক করে সুবিধা নিতে চাচ্ছেন? ধন্যবাদ কাজল ভাই। প্রথমে একটু বলে নেই যে আমাদের এই তরঙ্গটা কেন দরকার। আপনারা জানেন যে এমনি যদি আমরা দেখি যে বাংলাদেশের মোটামুটি কিন্তু পুরোটাই আমরা নেটওয়ার্ক দিয়ে কভার করি। আমরা বাংলাদেশের মোটামুটি যেখানেই যাবেন সব অপারেটরেই আপনি মোটামুটি কথা বলতে পারবেন এবং ডাটা ইউজও করা যায়। কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল। কিন্তু যদি একটু গভীরভাবে আমরা যখন দেখি, তখন দেখা যাচ্ছে কি যে বেশ কিছু ডিপ রুরাল এরিয়ায় মানুষের কিন্তু ডেটা ইউজেজ আস্তে আস্তে বাড়ছে।
প্রথমে যারা ভয়েস দিয়ে শুরু করেছিলেন তারা এখন অনেকেই আস্তে আস্তে ডেটা ইউজ করছেন, ইন্টারনেট ইউজ করছেন। তাদের জীবনের একটা বড় অংশ এখন ডিপেন্ড করে কিন্তু যে তারাও কতটা ভালোভাবে তাদের ইন্টারনেট ইউজ করতে পারেন, তারা বিভিন্ন তথ্য প্রযুক্তির যে বিভিন্ন বিষয় আছে তার সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে যখন আমরা খুব ক্লোজলি কাজ করছি তখন দেখছি যে দেশের কিছু কিছু রুরাল এরিয়ায় এখনো আমাদের ইন্টারনেটের যে সার্ভিস এটাকে আরো একটু বেটার করার স্কোপ রয়ে গেছে। এবং এর সাথে সাথে আরেকটা জায়গা যেখানে খুব ঘনবসতিপূর্ণ এরিয়া, যেখানে অনেকগুলো বিল্ডিং খুব কাছাকাছি আছে, সেসব জায়গাতেও কিন্তু আমরা দেখছি যে এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার করা সম্ভব। তো এই পার্টটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে যেটা দরকার যে আমাদেরকে একটু লো ব্যান্ডের স্পেকট্রাম দরকার। বিটিআরসি এখন যে 700 মেগাহার্টজের অপশন নিয়ে কথা বলছেন, এই পার্টটা এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে কিন্তু অপারেটরদের পক্ষে সম্ভব হবে এই যে পার্টটা আমি বললাম যে ডিপ রুরাল এরিয়া অথবা প্রচন্ড ঘনবসতিপূর্ণ এরিয়া যেগুলোতে আছে, আমি পুরানো ঢাকার একটা এক্সাম্পল দিতে পারি বা এরকম কাছাকাছি আরো এরিয়া হয়তো আছে, সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করতে পারবো। তা এখন যে এই স্পেকট্রামটা আমরা কিনছি কিন্তু এই যে ডিপ রুরাল এরিয়াতে মোর পেনিট্রেশনের জন্য এবং হাই ডেন্স এরিয়াতে। তা এখানে যে কোনো স্পেকট্রাম যখন কেনা হয় এর সাথে কিন্তু একটা বিরাট একটা ইনভেস্টমেন্টের ব্যাপারও রয়ে গেছে। এই স্পেকট্রামটা কিন্তু কিনতে হচ্ছে একটা বড় অঙ্কের টাকা দিয়ে, তারপর এর জন্য আমাদেরকে নেটওয়ার্কও তৈরি করতে হবে। এবং আপনি দেখেন পুরো জিনিসটাই করা হচ্ছে কিন্তু একটা ইনক্রিমেন্টাল রেভিনিউর জন্য, এটা কিন্তু পুরো বেজের জন্য। আমরা প্রথমে যখন 900 মেগাহার্টজ করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কের প্রথম যে লেয়ারটা সেটা তৈরি করা হয়েছিল। তা এখন এই তরঙ্গের ভিত্তিমূল্য যদি 900 মেগাহার্টজের সাথে রাখা হয়, আপনি দেখেন যে পুরো ইউটিলাইজেশনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। তো আমাদের এই ইনক্রিমেন্টাল রেভিনিউর সাথে এই একটা বড় প্রাইস দিয়ে স্পেকট্রামটা কেনা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের মতো মোবাইল অপারেটর যারা আছেন তাদের জন্য, যে এর মধ্যে দিয়ে একটা সাকসেসফুল বিজনেস কেস তৈরি করা। এই কারণেই আমরা রিকোয়েস্ট করছি আমাদের নিয়ন্ত্রক সংস্থাকে, যদি স্পেকট্রাম প্রাইসটাকে একটা কনসিডারেবল পর্যায়ে রাখা যায় তাহলে আমরা যেটা মনে করবো, কারণ স্পেকট্রাম কেনাটাই কিন্তু শেষ না, এরপরে এটার উপর বেস করে নেটওয়ার্কও তৈরি করতে হবে। প্রত্যেক অপারেটর তাহলে আরো খুব ক্লোজলি কাজ করতে পারবে, যে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট সেটা ইনশিওর করতে পারবে, এবং এর ফলে যেটা হবে যে বিজনেস তো ডেফিনেটলি দে উইল বি ইন এ স্ট্রং ফুটিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইল বি এবল টু ক্রিয়েট দ্য রাইট কাইন্ড অফ নেটওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল, যাতে করে একটা উইন উইন কাইন্ড অফ সিচুয়েশন তৈরি করা যায়। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি বুঝাতে পেরে থাকি যে কেন আমরা চাচ্ছি যে এই প্রাইসটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আগে আমরা 900 মেগাহার্টজ ইউজ করেছেন, এখন 700 মেগাহার্টজে যাচ্ছেন, সেক্ষেত্রে এটি ব্যবহারের মধ্যে দিয়ে আসলে গ্রাহক সেবা কতটা উন্নীত হবে? যেটি বলছেন ঘনবসতি রুট লেভেল, কতটা আসলে গ্রাহক সেবা বাড়বে? অ্যাকচুয়ালি আমি যেখানে এখন আমরা কাভারেজ দিতে পারছি না বা ঠিকমতো ক্যাপাসিটি দিতে পারছি না, আমি যেটা মনে করি যদি 700 এই নতুন স্পেকট্রাম দিয়ে যদি ঠিকমতো নেটওয়ার্ক ডিজাইন করা যায় এবং যেখানে যেখানে আমাদের যে বেস স্টেশনে যে আপগ্রেডগুলো দরকার, এই 700 মেগাহার্টজের জন্য কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যান্টেনা লেয়ার, এই পুরো লেয়ারটাকে কিন্তু নতুন করে মডার্নাইজ করতে হবে। তো আমরা এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি অবশ্যই যে পুরো দেশে আমরা মোটামুটি একটা ভালো মানের কাভারেজ এনশিওর করতে পারবো। সুতরাং আমার মনে হয় এখানে কিন্তু দুটো ব্যাপার, একটা হচ্ছে স্পেকট্রাম নেওয়া এবং স্পেকট্রাম নেওয়ার পর কিন্তু আপনাকে নেটওয়ার্কে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা দরকার সেটাও করতে হবে। এই দুটো যদি করা যায় ডেফিনেটলি আমরা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো ইন টার্মস অফ ডেটা এক্সপিরিয়েন্স অল ওভার দ্য কান্ট্রি। একটা বিষয় ভোক্তা পর্যায়ে, ভোক্তা সমাজে একটা অভিযোগ রয়েছে যে স্পেকট্রাম কম কিনে আপনারা অতিরিক্ত গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, যেটি বললেন যে আপনারা প্রথম পর্যায়ে লেয়ার সৃষ্টি করেছেন 900 মেগাহার্টজ দিয়ে, এরপরে তো অনেক পরিমাণ গ্রাহক সংখ্যা বেড়ে গেছে আপনাদের, সেটি আসলে কতটুকু আপনারা এখানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেই ক্ষেত্রে বিনিয়োগটা আরো আগেই বেশি করা দরকার ছিল কিনা গ্রাহকদের সেবাটা আর স্মুথ করার জন্য? আমি একটু অন্যভাবে দেখতে চাই ব্যাপারটা। আপনি দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র 900তেই নাই, আমরা 900 মেগাহার্টজ প্রথমে নিয়েছি, এটা দিয়ে আমরা একটা ভালো কাভারেজ লেয়ার তৈরি করেছিলাম এবং আমাদের ইনিশিয়ালি যে ক্যাপাসিটি দরকার ছিল সেটাও হয়েছে। এরপরে আপনার যদি মনে থাকে আমরা কিন্তু 1800 মেগাহার্টজ স্পেকট্রামও নিয়েছি। 1800 মেগাহার্টজ দিয়ে আমরা কিন্তু একটা বড় ক্যাপাসিটি লেয়ার তৈরি করেছি। এরপরে যখন 3G আসলো তখন কিন্তু 2100 মেগাহার্টজও আমরা নিয়েছি এবং 2100 মেগাহার্টজ নিয়ে প্রথমে 3G, পরে এটা কিন্তু ক্যাপাসিটি হিসেবে অন্যান্য টেকনোলজিতেও এখন কাজ করছে।
আমরা রিসেন্টলি 2600 মেগাহার্টজ স্পেকট্রামও কিন্তু নেওয়া হয়েছে। তা এটা পুরোপুরি ঠিক না যে আসলে আসলে প্রচুর পরিমাণে স্পেকট্রাম যখন যেটা অ্যাভেলেবল হয়েছে আমরা নিয়েছি, এবং প্রচুর পরিমাণে বেস স্টেশনও কিন্তু করা হয়েছে। আমাদের গ্রামীণ ফোনেরই কিন্তু 22,000-এর বেশি বেস স্টেশন এখন অপারেশনাল আছে। তা যেটা বলছিলাম যে এর পরেও দেখেন যে মানুষের কিন্তু ক্যাপাসিটির সাথে সাথে তাদের এক্সপিরিয়েন্সের যে চাহিদা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আমরা প্রথম ইন্টারনেট ব্যবহার করা শুরু করি, তখন এক www.yahoo.com বা এরকম কোনো কিছু টাইপ করার পর 1-2 মিনিটের পরে যখন আসতো তখনই আমরা প্রচন্ড পরিমাণে খুশি হতাম যে কাজ করছে। এখন কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। আমাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট মানে কভারেজ দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, এবং ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে হবে, যাতে করে একটা ভালো স্পিডে আমাদের যারা কাস্টমার তারা আমাদের সবার নেটওয়ার্কটা ইউজ করতে পারে। একটি বিষয় জানতে চাই, 4টি অপারেটর যারা আছেন আপনার মোবাইল অপারেটর, তাদের মধ্যে সবচেয়ে কল ড্রপের সংখ্যা আপনাদের অনেকটা কম, 2% ইন্টারনেট মান অনুযায়ী 2% কম আপনাদের। সেক্ষেত্রে কল ড্রপের সংখ্যা কি আরো কমে আসবে, নাকি গ্রাহক এই ভোগান্তি কি ক্ষতিটা থেকেই যাবে? অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। যেটা হবে কি যে নতুন একটা লেয়ার যদি আসে, আমাদের ট্রাফিকটাকেও আমাদেরকে রিডিস্ট্রিবিউট করতে হয়। আমরা যখন করব 700-তে আমরা অনেক বেশি ডেটাকে পুশ করব, তখন মানে যেখানে সম্ভব। 700-র ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই মুহূর্তে আমাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে এটা কিন্তু পুরোটাই 700 মেগাহার্টজ সাপোর্ট করে না। এই মুহূর্তে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, ধরেন 40-45% স্মার্টফোন আপনার 700 মেগাহার্টজ স্পেকট্রামটাকে সাপোর্ট করে। বাট এখানে যেটা ভালো ইনফরমেশন যেটা আছে, আমরা তো আমাদের রেগুলেটরদের সাথে সবসময় কথা বলছি, ওনারা যেটা বলেছেন যে ওনারা নীতিমালাতে একটা জিনিস সংযোজন করবেন, সেটা হচ্ছে যে দেশে যে কোনো হ্যান্ডসেট যেটা তৈরি হবে তাদেরকে 700 মেগাহার্টজও সাপোর্ট করতে হবে। এর ফলে যেটা হবে কি, আস্তে আস্তে অনেক বেশি আমরা দেখতে পারবো, আস্তে আস্তে আরো বেশি পরিমাণে হ্যান্ডসেট 700 মেগাহার্টজ সাপোর্ট করবে। এর ফলে আমরা যেটা করতে পারবো আমাদের অপারেটর পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমরা নেটওয়ার্কটা এমনভাবে ডিজাইন করব যাতে বেশি পরিমাণ ডেটা যতটুকু সম্ভব 700-তে নিয়ে আসবো, এবং এর ফলে অন্যান্য স্পেকট্রামগুলোকে আমরা ভয়েস বা অন্যান্য কাজেও একটা রিডিজাইন করে ব্যবহার করতে পারবো। এর ফলে আমাদের ডেটা এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বেটার হবে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো এরিয়ায় কল ড্রপ বা অন্যান্য সমস্যা থেকে থাকে, সেই ব্যাপারটা আমরা আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারবো। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ জনাব তানভীর মোহাম্মদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে দর্শক, আলোচনা করছিলাম তরঙ্গ নিলাম দিচ্ছে বিটিআরসি এবং কল ড্রপ সার্বিক বিষয়ে। আমাদের সাথে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব তানভীর মোহাম্মদ। যাচ্ছি পরের সংবাদে। এবার বন্দর বাণিজ্যের খবর। দুদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন এবং হোলি উৎসব উপলক্ষে 2 দিন বন্ধ চলে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য। তবে ছুটি শেষে আজ সকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে বাণিজ্য। তো ইতিমধ্যে বন্দরে পাইকারি ব্যবসারা আসতে শুরু করেছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, প্রতি বছর রমজান এলেই একটা দ্রব্য মূল্যর যে একটা ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম হিমে বাড়তে থাকে বিভিন্ন অজুহাতে। কখনো ব্যাংকগুলো এলসি না দেওয়ার অভিযোগ রয়েছে, কখনো ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাছাড়া পণ্য আমদানি করে বাজারে কিন্তু কৃত্রিম সংকট করে কিন্তু দাম বৃদ্ধি করার প্রবণতা প্রতি বছর আমরা লক্ষ্য করেছি। তবে এই বছরই কেবলমাত্র পণ্যের দাম নিম্নমুখী, এতে কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং সাধারণ ক্রেতা ভোক্তা যারা আছেন। তবে আপনাকে যদি দাম নিয়ে একটা কথা বলতে চাই, ছোলা বর্তমানে রোজার আগে ছিল 100 টাকার উপরে এবং রমজানের শুরুতে ছিল 98, আজকে বিক্রি হচ্ছে 88 টাকা। খেসারি ছিল 102 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 98 টাকা। একইভাবে মসুরে কিন্তু প্রায় 5 থেকে 7 টাকা মসুর ডালে কিন্তু কমেছে। হিলি বন্দর দিয়ে যে পণ্যগুলো আসছে এগুলা নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে, এই পণ্যগুলো কিন্তু বন্দর থেকেই বিক্রি করতেছে। পণ্যের যে একটা আমদানি,
সেই আমদানিগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি হচ্ছে। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন ব্যাংকগুলো যেহেতু তাদেরকে এলসি দিচ্ছে, এলসি নিতে কোনো বিড়ম্বনা পোড়াতে হচ্ছে না। ডলারের যে দাম সেটা সহনীয় পর্যায়ে রয়েছে। ভারতে পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত কমছে। সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দর দিয়ে পণ্যের কিন্তু আমদানি বাড়ছে, দামও কিন্তু অনেকটা কম। হিলিস্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক একটু বলি যে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যদি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য একটু আভাস দিতে চাই, সেটি হচ্ছে যে 174টি প্রতিষ্ঠানের অর্থাৎ 171টি প্রতিষ্ঠান আমরা দেখছি সবশেষ আপডেট যে প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। 119টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু নিম্নমুখী অবস্থানে এবং অপরিবর্তিত রয়েছে 98টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া সূচকের ওঠানামা যেটি মিশ্র প্রবণতা দেখছি সেটি হচ্ছে ডিএসসি সরিয়া সূচক এবং ডিএসসি 13 বিশেষায়িত সূচক দুটি কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে সূচকের, এবং ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে 10 পয়েন্ট বেড়ে 5236 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স। এছাড়া এখন পর্যন্ত হাতবদল হয়েছে শেয়ারের পরিমাণ 58,700টি আমরা হাতবদল দেখছি শেয়ারের সংখ্যা, এবং যার বাজার মূল্য 187,50 লাখ টাকা। যদি একটু বলি যে শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে যেখানে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা, সেক্ষেত্রে আমরা শুরুতে দেখছি যে শাহিনপুকুর সিরামিক্স, একটি সিরামিক প্রতিষ্ঠানে তাদের শেয়ার দর বিক্রি হচ্ছে 22 টাকা, সর্বোচ্চ ছিল 22 টাকা, সর্বনিম্ন দেখছি আমরা 20 টাকা 80 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি থাই, তৃতীয় অবস্থানে রয়েছে লিন্ডে বিডি, সেক্ষেত্রে 4 নম্বর অবস্থানে রয়েছে আমরা গোল্ডেন হারভেস্ট, এবং 5 নম্বর অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন। দ্বিতীয় অবস্থানে দেখছি বিডি থাই, তার প্রতিটি শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে 16 টাকা 30 পয়সা, সর্বোচ্চ আমরা দেখছি 16 টাকা 50 পয়সা ছিল। লিন্ডে বিডি তৃতীয় অবস্থানের প্রতিষ্ঠানটি 965 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, যা সর্বোচ্চ ছিল 1011 টাকা, সর্বনিম্ন ছিল 950 টাকা। সেক্ষেত্রে বলা চলে প্রায় 15 টাকা 50 পয়সা কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতিটি শেয়ারের দর। এছাড়া 6 নম্বর অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, 8 নম্বরে রয়েছে বসুন্ধরা পেপার মিল। তো এই ছিল সব মিলে বলা চলে যে পুঁজিবাজারের লেনদেন অবস্থা প্রতি সপ্তাহে আমরা দেখি সূচকের গরমিল এবং মিশ্র প্রবণতা। তো এই ছিল সবশেষ অবস্থা ডিএসসির। আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে 3,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক, এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল। টপ সাথে সারারা, কোটি, এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক এন্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোশি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি, অর্গেনজা ওড়না, আরামদায়ক আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানান ডিজাইনের কামিজ। লাইট কালারের মধ্যে পছন্দ করি, তার উপরে একটু হালকা কাজ পছন্দ করি। জরি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট। এবার আমার পাকিস্তানি স্টাইলের ড্রেস বেশি পছন্দ। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডের সঙ্গে মিলতে পারি ওই রকম কাপড়টা দেখতেছি। কমফোর্ট এন্ড এক্সেপশনাল জিনিসটা খোঁজার জন্য বেসিক্যালি আসা হয়। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর সামনে রেখে সিলেটের বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ কেনাকাটার বিস্তারিত জানাতে নয়া সড়ক এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম, যাচ্ছি তার কাছে। ঈদ যত ঘনিয়ে আসে ততই আসলে বাজারগুলো জমে ওঠে এবং এই শপিং মল যেগুলো রয়েছে শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। যত সময় যাচ্ছে তত আসলে সিলেটের যে শপিং মলগুলো রয়েছে সেগুলোতে মানুষের ভিড় বাড়ছে। যদিও এখন সকালবেলা এই ভিড়ের পরিমাণ কিছুটা কম থাকে, যদিও আসলে সন্ধ্যা যত ঘনিয়ে আসে ততই আসলে
প্রত্যেকটি মার্কেটে আমরা দেখতে পাই যে পোশাক সংগ্রহে ক্রেতাদের ভিড়। যদিও আসলে এবারের ঈদে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের কালেকশন নিয়ে এসেছেন। এর মধ্যে পুরুষের পাশাপাশি শিশু এবং নারীদের জন্য আলাদা আলাদা বিভিন্ন দেশের যে পোশাকের কালেকশন সেগুলো তারা সংগ্রহ করেছেন। গেলবারের তুলনায় এবারের দরটা কিছুটা বেশি, যদিও আসলে আগের বারের চেয়ে এবার কিন্তু কালেকশন বেশি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে ক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আলাদা আলাদা শপিং মলগুলোতে তাদের যে চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যাচ্ছে সেগুলোতে ভ্যাট এবং ট্যাক্সের ব্যাপারটিও উঠে আসছে এবং বিশেষ করে বড় যে শপিং মলগুলো রয়েছে সেগুলোতে ক্রেতাদের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী দর তারা পাচ্ছেন না। তবে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু এই পোশাকের কালেকশনে তাদের সাধ্যের মধ্যে তারা এই পোশাক সংগ্রহ করছেন। তো যদিও আসলে ঈদ যত ঘনিয়ে আসবে তত আসলে এই পরিস্থিতি আরো জমজমাট হবে এবং ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে যে সবসময়কার যে সম্পর্ক এবং সেটি আমরা আরো সুন্দর দেখতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের ঈদ বাজারের সর্বশেষ। ঈদ কেনাকাটার খবর জানতে এতক্ষণ ছিলাম সিলেটে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৪৮,২৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় তা ৫,০০০ কোটি টাকা বেশি। এমনকি ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছে রেকর্ড ৬,১৫২ কোটি টাকা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০২৪-২৫ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫,৪১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে ৪৮,২৭১ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ১১% প্রবৃদ্ধি হিসেবে ৪,৮০১ কোটি টাকা বাড়তি আদায় হয়েছে। অথচ অর্থ বছরের শুরুর প্রথম ৩ মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভয়ঙ্কর বন্যায় স্থবির ছিল দেশের অর্থনীতি। গোয়েন্দা নজরদারি এবং আমাদের এক্সামিন যেটা করা হয় কোর্টে, সেই এক্সামিনগুলি যথাযথ হওয়াতে মিসডিক্লেয়ার বা অন্যান্য সংখ্যা কমে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলো অর্থ বছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে, আর তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। সেই অনুযায়ী এক মাসে প্রবৃদ্ধি ৫১.৯৭%। বিগত কয়েক মাস ধরে যখন ডলার সংকট, তারল্য সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠছি, যে আমাদের কাস্টম হাউস যেভাবে আর্নিং করছে, এর মধ্য দিয়ে আমাদের বিপর্যয়টা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। অভিযোগ রয়েছে বিগত বছরগুলিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে শুল্ক পরিশোধ না করে পণ্য ছাড় করে নেওয়ার প্রবণতা যেমন ছিল, তেমনি মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা হতো প্রতিনিয়ত। ওই পরিস্থিতি নাই যে আমরা শুল্ক না দিয়ে মাল বের করে নিয়ে আসবে, যার জন্য ভলিউম কমে গেলেও রাজস্বটা বেড়ে গেছে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসকে ৮৩,৪৩২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মিথ্যা ঘোষণায় বিলাসবহুল পণ্য এনে শুল্ক ফাঁকির প্রবণতা যেমন রোধ করতে হবে, ঠিক তেমনি পণ্য না এনে ডলার পাচার বন্ধ করতে হবে সমান তালে। তাহলে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্য। আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুর জামালপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। এ কারণে বীজ আলু দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষক। তবে হিমাগারে জায়গা না থাকায় বেশিরভাগ কৃষককে ফিরতে হচ্ছে ফসল নেই। সংকট কাটাতে আরও হিমাগার স্থাপনের দাবি চাষিদের।
চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে শেরপুর ও জামালপুরে। প্রতিদিন হিমাগারের বাইরে দীর্ঘ সারি তৈরি হচ্ছে আলুবাহী গাড়ির, তবে বেশিরভাগকে ফিরতে হচ্ছে ফসল নিয়ে। কৃষক জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিয়েছে। এ কারণে বীজ সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা আলু কোল্ড স্টোরে আনছি, কিন্তু আনার পরে দেখে এখানে জায়গা হইতেছে না। আজ 3 দিন ধরে এই জায়গায় আসছি। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে সংরক্ষণের ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু আসায় কৃষকদের ফেরত পাঠানোর কথা জানায় হিমাগার কর্তৃপক্ষ। ফুল না হওয়া পর্যন্ত আমরা আলু সংরক্ষণ করব, ফুল হওয়ার পরে আমরা বন্ধ করে দেব। শহরে মাইকিং করছি যে আমরা আর আমাদের জায়গা সংকলন হচ্ছে না, আমরা নিতে পারতেছি না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে অন্তত 3 মাস আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে শেরপুরে ৯৫,৭০৬ মেট্রিক টন ও জামালপুরে ১,২২,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে শিল্পপণ্য টিনের দাম। ঊর্ধ্বমুখী রয়েছে নিকেল ও জিঙ্কের দামও। তবে ট্রেডিং ইকোনমিক্স বলছে দরপতনের ধারায় রয়েছে বিটুমিন, অ্যালুমিনিয়ামের মতো মূল্যবান পণ্য। ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ব্যাপক চাহিদা থাকায় সীসার দামও বেড়েছে। বহুল ব্যবহৃত অন্যতম দরকারি শিল্পপণ্য টিনের দাম বাড়ছে বেশ বড় ব্যবধানে। একদিনে প্রতি মেট্রিক টন টিনের দাম $২,৪৭৮ বেড়ে রোববার সকালে বেচাকেনা হয়েছে $৩৫,৯০০। সপ্তাহ ব্যবধানে ১.২৪ আর বছর ব্যবধানে এই ধাতুর দাম বেড়েছে ১৫.৩৯%। মরিচা বিরোধী হিসেবে পরিচিত জিঙ্কের দামও বাড়তির দিকে। এক মাসে পণ্যটির দাম বেড়েছে ৩.৬০%। বর্তমানে প্রতি মেট্রিক টন নিকেলের দাম পড়ছে $১৬,৫১০। এক মাসে এই শিল্পের দাম বেড়েছে ৬.৫৩%। ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে লেড বা সীসার। প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $২,০৭৪.৯৮। সড়ক অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। প্রতি মেট্রিক টন বেচাকেনা হচ্ছে প্রায় $৩,৫২১। সপ্তাহ ব্যবধানে বিটুমিনের দাম কমেছে ১.১০%। আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের দাম সপ্তাহ ব্যবধানে ১.৫৮% কমেছে। প্রতি টনের বর্তমান দাম $২,৬৮২। একদিনেই দাম কমেছে ২০.৯০%। MS আরিফিন, সময় সংবাদ। বাণিজ্য। রমজান মাসে ইতালিতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। ঊর্ধ্বমুখী বাজারের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে ইতালিতে। দেশটিতে প্রায় ২.৫ লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের অনেকে পরিবার সহ এখানে থাকেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের চাকরিজীবীরা। করোনার ধাক্কা সামলে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ালেও জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে। ইতালীয়দের প্রথম খাবার পাস্তার দাম বেড়েছে শতকরা ৮৪%, তেল ৮১%, বিস্কুট ৬৪%। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও টুনা মাছের দামও বেড়েছে ৫০%-এর বেশি। প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় তাদের উপরও এর প্রভাব পড়েছে। জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে যারা চাকরিজীবী তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। এই রমজান উপলক্ষে যেন সারা পৃথিবীতে শান্তি আসে এবং দ্রব্যমূল্য নিম্ন গতিতে আসে। অনেক জিনিসেরই দাম অনেক বাড়ছে, কাস্টমার হিমশিম খায় কিনতে। যারা বেতনে কাজ করে তাদের বেতন ততটা বাড়ে নাই, সবারই সাফার করতে হয়। রোমের বিভিন্ন গ্রোসারির দোকানে গিয়ে দেখা গেছে মূল্য বৃদ্ধির কারণে ক্রেতার সংখ্যা কমেছে, হতাশ ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ সামলে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাতে হিমশিম খাচ্ছেন। ব্যয় সংকোচন করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কলড্রপ কমাতে ৬,৫০০ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। দাম নিয়ে বিরোধ, উচ্চ মূল্যে কিনতে চায় না অপারেটররা। ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। ৮ মাসে ৪৮,০০০ কোটি টাকা রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টমসের। বছর ব্যবধানে ৫,০০০ কোটি টাকা বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জনে এখনো পিছিয়ে।
এবং হিমাগারের জায়গার সংকট, বাম্পার ফলনে আলু চাষিদের দীর্ঘ লাইন, হতাশ হয়ে ফিরছেন অনেকে, দেশীয় পদ্ধতিতে 3 মাস সংরক্ষণের পরামর্শ। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।